আজ যাচ্ছি এক বিচ্ছিন্ন গ্রামের খোঁজে, নাম ছনটেক। গ্রামটি কেন বিচ্ছিন্ন সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আজ পহেলা অগ্রহায়ণ, শীতের সকালে এখন বাজে সকাল 9টা। আজ আমি যাচ্ছি পদ্মার আরেকটি চরে, নাম হচ্ছে ছনটেক। তো চলুন আজকের এই যাত্রাটায় আশা করছি অনেক ভালো হবে। এই নৌকাটিতে যারা বসে আছে তারা এক একজনের এক এক রকমের গন্তব্য। যেমন প্রথমে মাঝিকান্দা ঘাটে আমরা যাব সবাই, তারপর থেকে আলাদা আলাদা গন্তব্যে যাব। আমি আজ সত্যিই এক্সাইটিং যে আমি এমন একটি গ্রামে যাচ্ছি যে গ্রাম সম্পর্কে পূর্ব কোনো ধারণা নাই। তবে লোকমুখে শোনা যে ওই গ্রামের পাশে কোনো গ্রাম নাই, একেবারে নদীর কিনারে ঘেঁষা একটি গ্রাম, বলতে গেলে বিচ্ছিন্ন গ্রাম। তো সেই গ্রামে কি কি দেখতে পারবো, সেখানে কি কি চাষাবাদ হয়, এর আয়তন কত, মানুষজনের আচার আচরণ কেমন, ইত্যাদি ইত্যাদি। তাই তো এই মস্ত বড় নদী পার হয়ে সেই গ্রাম দেখতে যাচ্ছি, সঙ্গে আপনারাও যাচ্ছেন। এই ঘাটে এসে পৌঁছাতে আমাদের সময় লাগলো 20 মিনিটের মতো। ঘাটে নেমে সোজা হাঁটা শুরু করলাম। সবুজে ভরা ফসলের মাঠ, সেই মাঠের বুক চিরে তৈরি রাস্তা, অনেকটা সর্পিল আকারের। এই রকম রাস্তাকে মেঠো পথও বলে। আমি সেই রাস্তা দিয়ে ছুটে চললাম। গ্রামের মানুষজন তাদের পালিত হাঁস মুরগি, শাকসবজি ইত্যাদি মাথায় নিয়ে যাচ্ছে হাটে বিক্রির জন্য। আমি সেই দৃশ্য দেখে আনন্দিত হলাম। এগুলো কি ভাই? ঘষি। আজকে তো মেগুলোর হাটবার, মুরগি নিয়ে যাচ্ছেন? আচ্ছা, এরকমই এই সামনে একটা গ্রাম, ওখান থেকে কিছু মানুষ এই তাদের পণ্য নিয়ে মেঘুলায় যাচ্ছে। মেঘুলায় গিয়ে সেগুলো বিক্রি করবে। এখানে দুটো চীনা হাঁস, এগুলো কি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন? আচ্ছা, মেঘুলাতে। তো এভাবেই গ্রাম থেকে গ্রামের পালিত হাঁস মুরগি নিয়ে যাওয়া হয়। নদী পার হয়ে ওপারে হাট বসছে, তাই এই তুমি কি মুরগি নিয়ে যাচ্ছ? এই তো আপনাদের এলাকায় ঘুরতে আসছি। প্রিয় দর্শক, আমরা এই মাঝিকান্দা গ্রামে এখন আসলাম। এখান থেকে পার হয়ে সোজা এই দিকে চলে যাব ওই ছনটেক গ্রামটা দেখার জন্য। তো যাওয়ার পথে এই গ্রামের সৌন্দর্য আসলে না দেখাতে পারলাম না। দেখেন, গ্রামে কোনো কিছু ফেলেনি না, এই গরুর গোবর দিয়ে
এইভাবে লাকড়ি তৈরি করে। এগুলো কিন্তু গরুর গোবর দিয়ে লাকড়িগুলো তৈরি করে এইভাবে গুছিয়ে রাখছে। দেখুন এই যে, আর গ্রাম হচ্ছে এটা। আসলে শীতকালে গ্রামের যে মায়াবী রূপ সেটা আসলে ফুটিয়ে তোলে। সকালের সূর্যটা গ্রামে যেন আশীর্বাদ। এই এত সুন্দর একটা মিষ্টি রোদ গায়ে লাগে। কি সুন্দর বাড়িঘরটাগুলো দেখুন, এই টিন দিয়ে তৈরি করা বাড়ি। এই বাড়ির উপরে লাউ গাছ উঠিয়ে দিয়েছে। এইটাই, এগুলো গ্রামে আসলেই শুধু দেখা পাওয়া যায়, যে লাউ, জালি কুমড়া, মিষ্টি কুমড়ার মাচা। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাই কিছু একটা নিয়ে যাচ্ছে, আর আমরা মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে সেগুলো উপভোগ করতেছি। এই যে এগুলো হচ্ছে দর্শক, দেখুন সুন্দর একটা মুহূর্ত। ছোট্ট একটা গাভীর বাচ্চা, কি সুন্দর কিউট একটা বাচ্চা, অনেক সুন্দর। তো এটাই হচ্ছে এক মাঝিকান্দা গ্রাম। দর্শক, এই যে সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে দূর থেকে, এটাই হচ্ছে সন্টে গ্রাম। আমরা এই রাস্তা হয়েই যাচ্ছি। তো সেই গ্রামে গিয়ে দেখব ওখানকার জীবন ব্যবস্থাটা কীরকম। আর এই যে জায়গাটি এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিলের মতো ছিল। বর্ষাকালে এখানে পানি উঠে একটা বিলের মতো হয়ে যায়। এখন তো পানি নাই, যার কারণে এটা একেবারেই শুকাই গেছে। এজন্য এই দিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য এখন সহজ হয়েছে। আর ওই দূরে একটা জিনিস দেখেন, আপনার একটা বাজ পাখি তার যে আধার, অর্থাৎ সে কিছু একটা খাওয়ার জন্য টার্গেট করতেছে। আর এখানে কলমি শাকের কিছু ফুল দেখুন, কলমি শাকের ফুল ফুইটা একেবারে এই জায়গাটুকু একেবারে অসাধারণ করে তুলছে। তো যেতে যেতে আরও কথা হবে। এই অঞ্চলে কিন্তু রাসেল ভাইপারের সংখ্যা মোটামুটি আছে। তো এলাকাবাসীর কাছে শোনা গেছে যেটা, এই রাসেল ভাইপারের কামড়ে দু একজন মানুষ মারাও গেছে এখানে। তো আমাদেরও এখন সাবধানে যেতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয়। আমরা আসলে সন্দেহজনক রাস্তায় আসলাম। আসার পর এই যে আমরা গ্রামের এই দৃশ্য আমরা এখন দেখতেছি। আমরা অসাধারণ একটা জার্নি পার করে আসলাম। এই যে দেখুন, এই গ্রামটি, গ্রামে ঘোরাফেরা করা একটা অ্যাডভেঞ্চারের মতোই। রাস্তা পাওয়া যায় না, রাস্তা খুঁজে বের করতে হয়। তো সেরকমই একটা ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, রাস্তা পাওয়া যাচ্ছিল না। তো এই যে সামনে যে ভাইটি যাচ্ছে, এই ভাই বাসায় হচ্ছে এই সনটেকে। তো উনি
আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন ওনার পথ অনুসরণ করে আমরা যাচ্ছি। তো এই পথ দিয়ে যেতে যেতে সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিট। ততক্ষণে আপনারা দেখুন এই যে জমিটাতে, এই ভাইয়া এই জমিটাতে কি জানি বললেন, কি নাম, কি আবাদ করছে? মটর কলই। ও এটা সাইজে অনেক বড় হয় না ছোট হয় এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মটর কলই। হ্যাঁ, এই গাছগুলো ওইভাবে দেখা যাচ্ছে না, দেখুন তারপরও কাছাকাছি হলে দেখতে পারবেন মটর কলের গাছ। এই যে এখানে একটা গাছ। তো এই যে চরটির এই জায়গাটুকু আসলে সবটুকুই আবাদ বাড়ি করছে। দেখুন প্রিয় দর্শক, এই চরে আরেকটা জিনিস দেখলাম, সারস পাখি। এই জায়গাটিতে তারা কিছু একটা খাবারের সন্ধানে নামছে। তো এই উপরে আবার চিল দেখা যাচ্ছে। তো আমাদের কথা শুনে পাখিগুলো আবার আকাশে উড়ে গেল। তো এই চরটাতে নাকি অনেক সারস আসে। আর পাশেই নদী থাকার কারণে এই পাখিগুলো খাবারের সন্ধানে এখানে আসে। এটাও তো একটা কলর গাছ না? এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও একটা কলর গাছ। বিলকুল সমস্ত জমিতে আবাদ। ভাই এই যে যেগুলা কলই লাগানো হয়েছে, এইটা তোলার পর কি চাষ করবে? আর কিছু হবে না, পানি চলে আসবে। ও তাহলে এই কলর গাছগুলো তুলে শেষ, কোনো আবাদারি আর হবে না, পরে পানি চলে আসবে। আমরা হাঁটতে হাঁটতে এই ছন্টে গ্রামের একদম শুরুতে আসলাম, অর্থাৎ শুরুতে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এইটা হচ্ছে শুরুতে একটা বাড়ি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গরুর যে গোবর দিয়ে তৈরি, এটাকে বলে ঘষি। এটা লাকড়ি হিসেবে ব্যবহার হয়, এজন্য এরা এখানে এটা শুকাচ্ছে। সঙ্গে দেখুন বাড়ির সামনেই এই একটা মাচা। আর আরেকটা জিনিস দেখুন, গ্রামের একটা জিনিস, যে এই যে মাচার মধ্যে একটা এই জাল মানে চাল কুমড়া, এই যে দেখুন, মানে এটাকে আমরা জালি কুমড়াও বলি। এটা রাখা হয়েছে বিচি করার জন্য। এই একটা, ওখানে একটা, দুইটা, আবার এইখানে একটা, তিনটা, দেখুন। আর অনেক সুন্দর। ভাইয়ের নাম কি জানি? মজিদ হালদার। আচ্ছা ভাই, এই যে বর্ষাকালে যখন পানি উঠে, মানে আপনাদের এই অঞ্চলে কি উঠে পানি? উঠে, 2 বছর ধরে উঠে না। যখন পানি উঠে তখন আপনারা কিভাবে থাকেন? আফার দিয়ে থাকি, আফার দিয়ে, তক্তা দিয়ে আফার দিয়ে ওলে উঠে থাকি। আপনার কি নৌকা আছে? নৌকা আছে, পোশাক, ছোট ছোট পোশাক। কতদিন থাকে পানিটা? পানি বাড়তে থাকে 10-12 দিন, চোখে থাকে 2 মাস, 2.5 মাস। 2 মাস 2.5 মাস থাকে চকে। আর এমনিতে এই আপনাদের বাড়ি ঘরগুলো 2-3 দিন থাকে ডুবে? হ্যাঁ, 3-4 দিন, 10-12 দিন বালি থাকে। ও এটা যখন নদীতে বেশি পানি হয় তখন পরিবার পরিজন নিয়ে ঘরে না থাকতে পারলে কি নৌকায় থাকেন? নৌকাতে? এখানে নৌকা ঠাকুর লাগে না, অন্য অন্য জায়গায় নৌকা ঠাকুর লাগে, এটা একটু টানি জায়গা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে সাপ পোকামাকড়ের কেমন উপদ্রব কেমন? সেটা আছে ভালো, সব ভরাই, সেটা বেশি আছে, সব ভরাই আছে জায়গা জায়গা। আপনারা এখানে চাষাবাদ কি করেন? ওই যে চোখে যাতে হলো এই আর কোনো চাষ করি না। মোটর কলেই, এছাড়া আর কিছু নাই? খেসারিয়ার মতো। খেসারি আর মোটর কলেই।
তো এটা দিয়ে তো সংসার চলে না, আর কি করে? ওই যে গরু বাছুর আছে, গরু বাছুর পালে কামলা বেশি আনতে করে খেতে কাজ করে। মাছ ধরা মাছ ধরে করে খেতে কাজ করে। এইভাবেই চলে সংসার। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবে না। প্রিয় দর্শক, এই ভাইয়ের কাছে যেটা শোনা গেল যে এখানকার ওই আপনার নদীতে মাছ ধরা, কলই চাষ, কামলা দেওয়া আর এই যে সবুজ শাকসবজি, এটার উপরেই তাদের জীবনযাপন চলে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সামনে যাব, আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো। তো সে পর্যন্ত ধৈর্য রাখুন এবং আমার সঙ্গে থাকুন। আমাদের এই চরে মনে হয় একটু আওয়াজ কম, আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম। এবার এই বাড়ির পিছনে একটা কলার বাগান আছে, অনেক বড় একটা কলার বাগান। আমরা এই কলার বাগানটা এবার দেখব। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর ঘাস, দেখতে অনেকটা ভুট্টা গাছের মতোই। সুপ্রিয় দর্শক, এই সনটেক গ্রামটিতে যে কলার বাগানটি দেখতে পাচ্ছি, এটা একটা সবরি কলার বাগান। আর এখানে বাগানটার আয়তনটাও বেশ বড়, প্রায় কয়েক বিঘা জমি নিয়েই এই বাগানটি করা হয়েছে। আর এই যে দেখছেন পানি, প্রতিদিন এই বাগানটিতে প্রায় পানি দিতে হয়। সে সঙ্গে দেখুন কলাগুলো কত সুন্দর। যদি কাছ থেকে দেখাই কলাগুলো দেখুন, এইটা এরকম প্রায় গাছেই কলা ধরে গেছে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, আবার দেখুন এখানে আরেকটা, তারপরে এই যে এখানে আরেকটা। অর্থাৎ এই বাগানটিতে কলা প্রায় হয়েই গেছে, আর অল্প কিছুদিনের ভিতরে এই কলাগুলো কেটে ফেলবে। একসঙ্গে লাগানোর কারণে প্রায় প্রতিটা গাছেতেই এরকম কলা ধরছে। কিন্তু সবরি কলা, যে এইগুলোকে আমরা কলার যে পীর বলি, এই কলার পীরটা তেমন একটা বড় না, ছোট ছোট দেখুন, তেমন একটা বড় না, ধরছে কলাগুলো। অনেকগুলো কলার গাছ আছে এখানে, প্রায় কয়েক বিঘা জমির উপরে এই কলার যে চাষাবাদ করা হয়েছে। এখানে দেখুন কত সুন্দর এই যে কলা, আর কিছুদিনের ভিতরেই সেটা কেটে ফেলবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, এই যে কলাগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো আর কিছুদিন গেলে অনেক বড় হবে। এই যে দেখুন, আবার এখানে একটা অনেক বড় দেখা যাচ্ছে কলার বাগানটা, অনেক সুন্দর হয়েছে। কিছু কিছু কলা গাছে আবার বেশ বড় হয়েছে, এই যে দেখা যাচ্ছে দেখুন। তারপরে এই যে এখানে একটা অনেক বড় হয়েছে এগুলো। তো এই চরে আরো অনেক কিছুই দেখার বাকি আছে। চলুন এবার আমরা সামনে গিয়ে দেখি আর উপভোগ করি। প্রিয় দর্শক, এই যে
আমার পিছনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জাতের ডাল এখানে চাষাবাদ করা হয়েছে। আর পাশেই কিছু কলার বাগান আছে, আবার দূরে ওই কাশফুল বাগান। তো যাই হোক, এই সন্টেক গ্রামটিতে বর্ষার একেবারে শেষ প্রান্তেই ওরা এই জমিগুলো চাষাবাদ করে, তারপরে এই ডাল জাতীয় উদ্ভিদটা বনায় এই জায়গায়। তো এইটা শেষ করার পরে কিন্তু আর কোনো চাষাবাদ এখানে হবে না। তো এই চাষাবাদের উপরে ডিপেন্ড করে তারা চলে, সেই সঙ্গে নদীতে মাছ এবং সঙ্গে ওই যে গরু পালে, আবার অন্যান্য কিছু আছে যেমন হাঁস মুরগি গরু ছাগল, এগুলো তো আছেই তাদের। তবে এই সনটাকে কি কি চাষাবাদ করা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণে যে আমরা আসলে এই গ্রামটিতে আসছি, এরা কিভাবে চলে সেই পুরো জীবন ব্যবস্থাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সেই জন্য এগুলো দেখা। আর আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই দেখুন এই এই এখানে কি কি চাষাবাদ করা হয়েছে সেগুলো দেখাচ্ছি এখন। পাশে এই যে আপনার কাশফুলের বাগান, এটা সম্পূর্ণ জায়গাটা এইভাবেই পড়ে আছে, এখানে চাষাবাদ করতে পারেনি। আর এইদিকে সোজা যত দূরে যাওয়া যায় তত দূরেই সবুজ এই ডাল জাতীয় উদ্ভিদ চাষাবাদ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই চরে আর একটা গাছ আমরা দেখলাম, সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, দেখুন এই যে গাছগুলো, এই যে এইরকম গাছ, এই যে এই গাছটি, এই যে এইরকম এই গাছটাকে হচ্ছে হুগলি গাছ। এই পাতাটা দিয়েই পাটি তৈরি করা হয়। গ্রামের মানুষ এই পাটিটা তৈরি করে ওরা বিভিন্ন কাজে লাগায়, যেমন ধরুন মাদুর হিসেবে লাগাইতে পারে, কিংবা বিছানায় দিতে পারে, কিংবা আবার এই পাতা দিয়ে বেড়াও দিতে পারে। এই গাছগুলোর সংখ্যা এই চরটাতে অনেক দেখতেছি। আর এইগুলো হচ্ছে একটা কলই গাছ। প্রিয় দর্শক, আমরা এই যে সন্টা গ্রামে প্রবেশ করছি, এখানকার বাড়িগুলো ঠিক এরকম দেখতে। আর এই যে ভাই এই গ্রামের এই ভাই, তাহলে এই গ্রামটা হচ্ছে নারকেলবাড়িয়া ইউনিয়নের মধ্যে, হ্যাঁ? আর তোমার থানা হচ্ছে সদরপুর, যেটা ফরিদপুর বলি, হ্যাঁ, ফরিদপুর অঞ্চল। তো আপনি যে এখানে আছেন কত বছর ধরে? আমরা এখানে প্রায় বিগত 9-10 বছর ধরে। 9-10 বছর ধরে আছেন। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম আমরা বিলাসপুরে ছিলেন। বিলাসপুর বলতে কি ওই যে ওপার, নদীর ওপার? নদীর ওপারে, এটা হলো যে আপনি ওই সাইডে গেছেন নাকি, দেওয়ানবাড়ির সামনে চরের। ও আচ্ছা আচ্ছা, ওটা আর কি মিন বিলাসপুর, যেটা ওটার মধ্যে আমরা ছিলাম। ও এখানে তাহলে পরিবার পরিজন নিয়ে এখন এখানে আছেন। এখানে আপনি কি করেন? এই যে গরু বাছুর পালি। আর কি কাজ? আর এমনি কৃষি কাজ করি। কৃষি কাজের মধ্যে কি কি আছে এখানে? সব ধরনের ফসলই আছে। কেউ এর ধান লাগাবার লাগছে, কেউ মটর বুনবার লাগছে, কেউ কালাই। তো ওই যে এই জায়গাটিতে নাকি কিছুদিন পরে আর তোমার পানি থাকবে না, গাছগুছ সব মরে যাবে, তখন এই কালাইটা কেমনে হবে? না, কালাইটা তো হয় আপনি পানি যাওয়া পরব না। তাহলে এটা উঠতে বেশি সময় লাগে না? না, কালাই উঠে যাবে, পৌষ মাসে আইলি কালাই উঠে যাবে। আপনি লাউ লাগান নাই? আশ্বিন মাসে না, আমি লাগাই নাই, এই যে লাগাইছি আর। তো এই গ্রামগুলো তো সাধারণত দেখা যায় লাউ, মিষ্টি কুমড়া, হ্যাঁ, কিন্তু শাক পাতা, আচ্ছা এখানে শাক পাতার হয় না? আমাকে মনে করেন ফিরোজ মোল্লা এই একটা অবদান দিয়ে গেছে, বাড়ি দিয়ে এখানে 100 টাকা বহাই দিয়ে গেছে। আচ্ছা, শাক পাতা হয় না এখানে? না, মাটি শুকাই যায়, এই জন্য শাক পাতা হয় না। যদি পানি দেওয়া হয় আপনাদের এখানে দিয়ে। আচ্ছা, এখানে যে টিউবওয়েল দেওয়া হয়, এটা কত ফিটের টিউবওয়েল? মনে করেন এখানে এক একটা টিউবওয়েলে 40-50 ফিট করে আছে দেওয়া। 40-50 ফিটের মধ্যেই পানি আসে, তাই না? আর পানিতে কি আয়রন আছে? পানিতে কত কত জায়গায় আয়রন আছে, কত কত জায়গায় পেছানো। ও আচ্ছা। তো এখানকার জীবন ব্যবস্থা হচ্ছে কৃষিকাজের উপর নির্ভর। আর তো এখানে যদি আপনার ওই যে চাষাবাদ যদি পানির মাধ্যমে করা হয়, যেমন আপনি মেশিনের মাধ্যমে পানি দিলেন, তাহলে হবে না? হবে, কিন্তু এখানে মনে করেন আধখানি নিচে গনে 20 হইতে 30 ফিটের মধ্যে কোনো বালু ছাড়া মাটি নাই। বালু ছাড়া মাটি নাই না। আচ্ছা আচ্ছা, এখানে মরিচ গাছ লাগালে হবে না? না, এখানে মরিচ গাছ হবে না, শুকাই যাবে। পানি দিবে
পানি দিয়া মনে করেন নিচে হয়েছে বালু, উপরে পানি দিলে তো থাকে না, থাকে না, শুকাই যায়। শুকায় যায়, এই জন্য মানে খরচটা বেশি হবে। এই দেখেন এই যে কলা গাছের অবস্থা কিভাবে পাতা শুকিয়ে লাগছে, ওই কলা গাছ না? ওই যে তুলে এসে আচ্ছা, খবর বাড়ি আচ্ছা। কলা গাছে দেখেন একই অবস্থা তুলে দেওয়া লাগছে, বাগান তো দেখে এলে হুম। কিভাবে কেমন মরত। আচ্ছা, এই গ্রামটাতে কতগুলো পরিবার আছে? 120 ঘর। 120 ঘর। হুম। ওই সবাই কি ওই বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে নতুন করে? হ, বিভিন্ন জায়গা বলতে কি উজানে ছিলাম আমরা এক জায়গায়, পরে আমাদের জায়গার সম্পদ ভেঙে নেওয়ার না। পরে আমরা এখানে আশ্রয় নিই। আচ্ছা আচ্ছা, মানে যারা ভেঙে গেছে, যাদের বাড়িঘর, তারা এখানে আশ্রয় নিছে। তো এখানে তাহলে তো বেশি দিনের না এই গ্রামটা? না, করলাম 9-10 বছর হয়েছে। 9-10 বছর হয়েছে। আচ্ছা, তো দর্শক আপনারা এই ভাইয়ের কাছে জানতেই পারলেন অনেক কিছু। আচ্ছা, এখানে জমি বর্গা যদি নেওয়া যায় আবাদ বাড়ির জন্য, তো কি পরিমাণ দিতে হবে বছরে? তাতে বছর কত কত জায়গায় 1000ও নেয়, 2000ও নেয় জায়গা বুঝে। আচ্ছা, জমি যদি কিনতে হয়, কিনতে চাই কেউ, এনে বেশি কিনে হয় না, জমি বেচা কিনা হয় না, যদি কিনতে চাই কিনতে চাইলে কিনবো, কত করে এটা পড়বে? আমার সঠিক জানা নেই। এর মধ্যে কোনো বেচা কিনা হয়নি? না, নগদে কোনো বেচা কিনে এখানে হয় নাই। ও আচ্ছা, মানে চরের জমি কিনতে মানুষ ভয় পায় যে ভয় পায় থাকে না না। এনে, কারণ রয়েছে কি জমি টমি ওখানে দলিল নেই, একটু কাপড় আছে তো, হুম। নদী গর্ভে জায়গা, দলিল হয় না, এই কারণে কেউ কিনে মানে জমিটা এখনো গুছাইতে পারেনি, কার জমি, তাই না? না। হেটা গুছাইছে হুম। আর কি, খাজনা কত কত জায়গায় খাজনা বহল নেই, ও আচ্ছা আচ্ছা, এই কারণে আর কি এই জন্য হয় না। জানি না। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আচ্ছা। ভালো থাকেন। হ্যাঁ, ভালো থেকে আচ্ছা আচ্ছা, আমরা এই যে এখানে একটা মসজিদ দেখলাম, এখানে একটা মসজিদ পাইলাম এখানে। তো ঠিক আছে বন্ধুরা, এরকম আরও চমকপ্রদ তথ্য নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব, এই গ্রামের মানুষের কাছ থেকে কিছু জানবো। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। এই গ্রামে আজ একটি বিয়ের অনুষ্ঠান চলতেছে। তো গ্রামের যেভাবে বিয়ে হয়, ছোট মোটো একটা অনুষ্ঠান, এই ছোট মোটো অনুষ্ঠানের মধ্যে এরকম থাকেই, যেটা শহরে আরও একটু বড় সড়ো হয়। কি পাক চলতেছে এখন? পোলাও পাক চলতেছে, পোলাও পাক চলতেছে। ওইটাতে ওটা গরম পানি, গরম পানি চলতেছে, মানে গরম পানি দিয়ে কি হবে? গরম পানি পোলার মধ্যে দিতে হয়। পোলার মধ্যে দিতে হয়। যাই হোক, এটা রান্না বান্নার সমস্ত সরঞ্জাম এখানে। এই যে গরুর কারি আছে যে, দেখি দেখি। তার আগে 1 কেজি দিচ্ছি, হ্যাঁ, আমাকে হিসাব করা। এখানে রোজ ওইখানে রোস্ট। আচ্ছা, হোক, সমস্যা নাই। বিয়ে যে হচ্ছে বর না কনের? অনেক আর বরের বাসা কোন দিকে? বরের বাসা নন্দলালপুর। এখান থেকে কত দূরে? 3 কিলো। 3 কিলো। আচ্ছা, ওখান থেকে বর আসবে, এখানে বিয়ে করে নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকে না? দেখতে হতে পারলেন বন্ধুরা, এই চরের মধ্যেই বিয়ে শাদী। বরের বাড়ি হচ্ছে নন্দলালপুর চরে, আর কনের বাড়ি এখানে, অর্থাৎ সনটেক এই গ্রামটিতে। আর এটা তৈরি করা হয়েছে বরযাত্রীদের জন্য, খাওয়ার ব্যবস্থা করছে মেহমানদের জন্য। আর এই যে গেট, বিয়ে বাড়ির গেট হচ্ছে এটা। পাশের বাড়িতে অনেকেই সাজুগুজু করে প্রস্তুতি নিছে। এই যে এটা হচ্ছে গেট। আমরাও আজকে আসলাম এদের এই অনুষ্ঠানের দিনে। পাখিটি বাড়িতে করে এই যে দিয়ে দাও। এখানে এই কবুতর এভাবে রাখে। এটা হচ্ছে সৌরশক্তি। এই সৌরশক্তির মাধ্যমে এখানে বিদ্যুৎ তৈরি করে তারা। আচ্ছা, এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই? না, এখানে আসে না। আসে নাই? তো ওই যে আপনার নন্দলালপুরে তো বিদ্যুতের ব্যবস্থা ছিল, হ্যাঁ, এখানে আসে নাই? এখানে আসে নাই বলতে কি, যখন এই জায়গায় লাইন করতে আসে তখন আমাকে এখানে থাকার কোনো প্রোগ্রাম ছিল না। তখন আমরা এখানে সবাই চলে যামগা, তখন আমরা মানা করছি যে না, এখানে আমাকে বিদ্যুৎ লাগবে না, আপনার খামাখাড়ি দিবেন কি?
ও আচ্ছা আচ্ছা। এরপর যেমন আর কি যাওয়া হয় নাই, হুম। এই কারণে আমরা পাইনি। তাই এই গ্রামে বিদ্যুৎ আমি দেখতে পাইলাম না, কারণ অনেক গ্রামে দেখলাম এই চরের মধ্যেও বিদ্যুৎ ছিল, এখানে নাই। সন্টে গ্রামের এই ছোট ছোট বাচ্চাগুলো দেখুন কত কিউট। এই তোমার নাম কি? হ্যাঁ ইয়ামিন, তোমার নাম? রুবেল, তোমার নাম? তোমার নাম? সামিয়া, তোমার নাম? আচ্ছা, তোমাদের গ্রামের নাম কি বলো তো এবার? সনটেক। তোমরা হাত উঁচু করে বলো তো। এ বাচ্চাগুলো, আমি এদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, তাদের কাছাকাছি গেলাম, এজন্য আমার সঙ্গে তারা গল্প করতে সংকোচ বোধ করলো না, অন্যথায় তারা কথা বলতো না আমার সঙ্গে। তা আমি আকাশে ড্রোন উড়াইছি, তো ওই ড্রোন দেখে তারা বাসা থেকে বের হয়ে আসলো। তো এখন এই তোমাদের বাসা এখানেই না? ও, এই পাশেই ওদের বাসা। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আমি ঘুরতে ঘুরতে এই আরেকটা বাসায় আসলাম। গ্রামের যে সিনারিও আসলে একটার পর একটা যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। এখানে কাকা আমার সঙ্গে কথা বলতেছে। এই বাসাটা আসার এখানে 5 বছর হলো না কাকা? আচ্ছা, কাকু বলল যে এখানে ওনারা আসছেন 5-6 বছর হলো, এর আগে ওই সামনে ছিল। তো কাকু, আপনার ঘর কতবার ভাঙছে? কাকু আমার ঘর, আমার এই বয়সে আমি 16-17 বাংলা দিচ্ছি। 16-17 বার? হ্যাঁ। জীবন্ত কিংবদন্তি। চরে ওনার এখানে বসবাস করে আজ থেকে, মানে ছোট থেকেই এই বয়স পর্যন্ত 16 থেকে 17 বার তার ঘর ভাঙছে। অর্থাৎ কত যে স্বপ্ন উনি বিলীন হয়ে গেছে ওনার। তো এখানে আবার নতুন করে বসতি স্থাপন করছে। এই বয়সে এসেও পরিশ্রম করতেছে, এটা অবশ্যই ভালো। কাকু, আপনার নামটা কি জানি? আমার নাম আবুল কালাম। আবুল কালাম কাকু। তো কাকু, আপনি কি করেন? আমি তো ওখানে অচল, মানে হাঁটতে পারি না, ই করতে পারি না। আগে কৃষি কামি করছি। কৃষিকাজ। এই ফসল কি বুনেন? হ্যাঁ, ফসল কি ফসল হয় এখানে? এখানে ধরেন এই যে কলই, কালাই, আর ওই জায়গায় জায়গায় সাইডে ইরি ধান, এই তাই না? এই ইরি ধানের তো জায়গা দেখি না এখানে। আছে ওই সামনে, ওই যে খালগুলোতে হয় ইরি ধান হয়। আচ্ছা, গরু পালেন? পালি। আপনার কয়টা গরু আছে? আমার আছে 4টে গরু। তো এই গরু খাবার কি ওই যে ফসলের মাঠগুলোতে না? এই যে ঘাস বুনছি, ওই যে ঘাস বুনছে, এটা কি ঘাস? এটা হলো জাম্বু ঘাস। জাম্বু ঘাস। এই ঘাসগুলো শুধুমাত্র গরুকে খাওয়ানোর জন্য? আচ্ছা, আপনার ছেলে কয়জন? আমার 4 ছেলে। 4 ছেলে? 4 ছেলেকে নিয়ে এখানেই আছেন? না, একজন আছে জয়পাড়া, আর একজন আছে এই সাইডে, ওই যে নদীর পার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 2 ছেলে আছে হেনে। ও আচ্ছা। যাই হোক, কাকু অনেক সুখী। তো এত কিছুর পরে তো আপনি বেশ আল্লাহর রহমতে ভালোই আছেন, তাই না? হয়, ইনশাল্লাহ। আল্লাহ যে হাল রাখে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন নাতি নাতনি নিয়ে ভালো আছে কাকু। ঠিক আছে কাকু, ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া রাখবেন। আচ্ছা। প্রিয় দর্শক, এই যে এখন যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি কিন্তু মূল পদ্মা থেকে এটা সৃষ্টি, এবং এর সমাপ্তি কিন্তু মূল পদ্মাতেই গেছে। ওই যে দূরে ওই পদ্মা নদী দেখা যাচ্ছে, অর্থাৎ পদ্মার ওই পাশ থেকে পানি এদিক দিয়ে এসে আবার এই পাশে চলে যাচ্ছে। অর্থাৎ এই খালটি আপনার সন্টে গ্রামের পাশ দিয়েই বয়ে চলা। তো যে হারে ভাঙছে, তো এখন মনে হচ্ছে সন্টে গ্রামটি নিশ্চিত রূপে ভাঙনের কবলে পড়বে। আর আশেপাশে এই যে আপনার কাশবনের যে গাছগুলো, সেগুলো কিছুটা রক্ষা করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে পদ্মা একবার ভাঙা স্টার্ট হয়ে গেলে সেটা আর কোনো কিছুতেই বা কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। আর এই খালটা যে অবস্থায় আছে, হয়তো বা বর্ষাকালে এখানে এই অঞ্চলে মানুষজন এখানে মাছ ধরতো, তা আমি দেখাই পাইলাম। ওই যে এখানে কিছু শামুক টামুক দেখা যাচ্ছে, হয়তো বা এই অঞ্চলে মানুষজন এখানে মাছ ধরতো। প্রিয় দর্শক, এখন এই সন্টে গ্রামের যে
প্রবেশপথ, এই ঘাট, এই পদ্মা নদীর এই ঘাটেই হচ্ছে সন্টেক গ্রামের প্রবেশপথ। আমরা সেখানে এখন যাচ্ছি। তো দেখুন এই নদীটি এখানে কি পরিমাণ গভীর। দেখা যাচ্ছে যে আপনার এখানে অনেকগুলো নৌকা এখানে বাঁধা আছে। এই যে দেখুন অনেকগুলো নৌকা এখানে বাঁধা আছে। এখানে নদীর তেমন কোনো স্রোত নাই, মাঝখানে চর পড়াতে এই জায়গাটা আবদ্ধ হয়ে আছে। দূরের ওই নদী, বড় বড় কার্গো যাচ্ছে। আর এখানে বড় বড় যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, নৌকা, বড় বড় নৌকা, এই নৌকাতে করে এই অঞ্চলের মালামাল নিয়ে ওপারে যায়। এই সন্টেক এই গ্রামটি মোটামুটি কয়েকটা বাড়িতে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে জমির তুলনায় মানুষের সংখ্যা কম, আর জমি প্রচুর পড়ে আছে, কিন্তু যথাযথ প্রযুক্তি এবং কৃষি সরঞ্জাম যেটার অভাবের কারণে আধুনিক কৃষি যেটা বলি সেটা এখানে করা সম্ভব হয় না। যেমন আমি দেখেছি কিছু কিছু অঞ্চল আছে যেখানে জমি অনেকটা দোআঁশ মাটি কিংবা বালুময় জমি, তারপরও সেখানে প্রচুর আবাদ হয়, কারণ সেখানে আধুনিক যে কৃষি ব্যবস্থা, এই আধুনিক কৃষি ব্যবস্থার কারণে সেই জমিগুলোকে তারা চাষাবাদের আওতায় নিয়ে আসছে। কিন্তু এই গ্রামটাতে যেটা দেখলাম যে জমি পড়ে আছে কিন্তু আবাদ বাড়ি নাই। এর মূল কারণ হচ্ছে আধুনিক কৃষি বলতে যেটা বুঝি সেটা এখানে ডেভেলপ করা হয়নি, যার কারণে এই জমিগুলো এখন এখানে পড়ে থাকে, আবাদ করার মতো তেমন একটা হয় না। কারণ এই জমিগুলোতে যদি সেচ প্রকল্পের আওতায় আনা হয় তাহলে দেখা যাবে প্রতিটা জমিতে আবাদ বাড়ি করা সম্ভব হবে। অন্যথায় এই জমিগুলো এই কিছুদিন পরে অর্থাৎ গ্রীষ্মকালেই কিন্তু এই জমিগুলো আর আবাদের অনুপযোগী হয়ে যাবে, কারণ বৃষ্টির অভাবে সমস্ত গাছ এখানে মরে যাবে। তো এগুলোতে যদি আবার সেচ প্রকল্পের আওতায় আনা হয় তো সেই ভূমিতেই আপনার বিভিন্ন চাষাবাদ করা যাবে, যেমন মরিচ গাছ, তারপরে ভুট্টা, এগুলোও কিন্তু আপনি যদি সেচের মাধ্যমে চাষাবাদ করা হয় তাহলে কিন্তু এটা সম্ভব। সৌন্দর্যের শেষ নেই। মহান আল্লাহর সৃষ্টি জগৎ কত যে সুন্দর তা বাড়ি থেকে বের না হলে বুঝতে পারবেন না। এই গ্রামটি আসার আগে আমি জানতাম না যে এখানে চাষাবাদ হয়, কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখলাম চতুর্দিকে সবুজ আর সবুজ। গ্রামের মানুষজনের সাথে কথা বললাম, তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। সর্বোপরি আমাকে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আপনাদের কাছ থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি এই সন্টেক গ্রাম থেকে। আল্লাহ হাফেজ।